হরর 2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 17 নম্বর এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আমাদের সঙ্গে প্রতিদিন এমন কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনো খুঁজে পাই না, আর এমন কিছু ঘটনা নিয়ে আমাদের এই হরর 2.0। তাই প্রতি শুক্রবার আর রবিবার রাত 9টায় আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হই। শুক্রবার আর রবিবারের রাত মানে একটা ভয়ানক রাত। তো চলো বেশি কথা বাড়িয়ে আসল ঘটনা আসছে। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম শুভদীপ। শুভদীপ ঠিক যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে তোমাদের পড়ে শুনবো। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই ওর বাড়ি যাওয়ার জন্য প্রায় আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একসাথে দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরি সুবাদে আমরা দুজন দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, তবে আমি এখনো সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই 4 হাত এক হতে চলেছে। মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। আমি মামাতো ভাইকে ফোন করে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হল। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধ্যাবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বাণী দিতে লাগলো, সাথে একটা তাবিজও দিল। আমি তো এসব দেখে অবাক। কি আর করা যায়, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন প্রায় রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি। এমনিতেই আমাবস্যার রাত, চারিদিকে গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশেই সিটে আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মার ফোন করছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম না, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুবই পছন্দের ছিল। গানটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছু বুঝতে পারলাম। হঠাৎ করে জীবন এমন ভাবে ব্রেকটি মারলো যেন পুরো গাড়িটা উল্টে যাওয়ার মতো। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি করলি জীবন? এত জোরে কখনো কেউ ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ নাই স্যার, ওর দোষ, ওর জন্য সবকিছু হয়েছে। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মহিলা একটা বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন প্রায় 12টা বাজে। মহিলাটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচলটা মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উড়ছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চা কোলে করে নিয়ে আমার গাড়ির সামনে কেন আসলেন? তখন মেয়েটি কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি, দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। একথা বলতেই মহিলাটি আমার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পিছন দিকটা তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে একটু হেল্প করি। জীবনের কথা শুনে মহিলাটিকে আমি গাড়িতে উঠতে বললাম। মহিলাটি বাচ্চাটি কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপাকুট ও বিশ্রী আষ্টে গন্ধ গাড়ির ভেতরটা ময়ময় করছে। আমরা আর থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম।
শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয় পেয়ে গাড়ির পিছনের সিট দিকে রাখলাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা যে মহিলাটাকে গাড়িতে তুলেছিলাম সে একটা ভয়ানক দানবে পরিণত হয়েছে। তার দুটি বড় বড় হাত, সেই হাতে বড় বড় ধারালো নখ, চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে, সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পর্দা লেগে রয়েছে। সে এক বিভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতই ভয়ানক ছিল যে বলে বোঝাতে পারবো না। এ দৃশ্য দেখে আমরা দুজনে প্রচণ্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বের হলো না, হাত পা যেন অবাস হয়ে গেছে। জীবন এসব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনো সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার বিভৎস লালা জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকালো। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসতে লাগে। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করে। যখন দানবটা আমার অনেকটা কাছে চলে আসে তখন আমি দুহাত দিয়ে আমার মুখটা ঢাকলাম। আর ঠিক তখনই আমার মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা নীল রঙের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে যায়। তারপর যা ঘটলো তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে পড়তে শুরু করলো। দানবটা একটি প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এবার দানবটা আরো একটা ভয়ানক চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ানক হাড় হিম করা দৃশ্য যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটি ঘটার পর কখন যে অচেতন হয়ে পড়েছিলাম আমি কিছুই বুঝতে পারিনি। জ্ঞান ফিরল জীবনের কণ্ঠস্বর শুনে। জীবন বলল, স্যার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরের চারিদিকে তাকিয়ে দেখলাম সকালের প্রথম সূর্যের কিরণ চারিদিকটা আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবনের কালকের সেই দানবটার কথা জিজ্ঞেস করলো। আমি বললাম, তুই যখন অজ্ঞান হয়ে গেছিলিস ঠিক তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তাই কালকের ঘটনাটা জীবনকে বলিনি। যদিও জীবন ঘটনা শুনে খুবই ভয় পেয়ে যেত, তাই এই ঘটনাটা জীবনকে না বলাই আমার সঠিক বলে মনে হলো। আমার এই ছোট্ট ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কণ্ঠস্বরে আমার এই ঘটনাটি পড়বে। আমি শুনে খুবই খুশি হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ঘটনাটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন। আর এরকম ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।